জয়ন্ত ও বিমল দুজনেই একসাথে লাফ মেরে দাঁড়িয়ে উঠল। বিমল উত্তেজিত গলায় বলল, তাহলে অপরাধী পালাতে পারেনি? আপনি সেখানে কোনো পাহারাদারকে রেখে এসেছেন কি? নিশ্চয়ই, কিন্তু আমি বলবো অপরাধী সেখান থেকে পিটটান দিয়েছে। জয়ন্ত ঘর থেকে ব্যস্ত পায়ে বেরিয়ে যেতে যেতে বলল, তবুও আমরা সেই জায়গাটা একবার দেখে আসতে চাই, চলুন। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ড্রাগনের দুঃস্বপ্ন। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। জয়ন্ত, 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 কলকাতায় তৃতীয় ড্রাগনের আবির্ভাব হয়েছে। আবার একটা নৃশংস হত্যাকাণ্ড, আর হত্যাকারী এবারেও পলাতক। অল্প দিনের মধ্যেই কলকাতায় দুটো ভীষণ খুন নিয়ে নানান সংবাদপত্রে বিষম আন্দোলন হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই খুনির খোঁজ পাওয়া যায়নি, কিন্তু মৃতদেহের কাছে পাওয়া গিয়েছে ড্রাগনের ছবি আঁকা ও 1, 2, 3, 4 সংখ্যা লেখা একখানা করে কাগজ। এই সময় এক বৃষ্টির সকালে জয়ন্ত যখন বাঁশিতে সুর ধরেছে, হঠাৎ তার ঘরের দরজায় দুমদাম ধাক্কা পড়তে লাগলো। দরজা খুলে দিতেই ঝড়ের মতো ভেতরে ঢুকে এলো মানিকলাল। জয়ন্ত কিছুমাত্র বিচলিত হলো না, বাঁশিটি মুখে তুলে বাজাতে লাগলো। জয়ন্ত, এবারে আর খবরের কাগজের রিপোর্ট নয়, আমিই প্রত্যক্ষদর্শী। জয়ন্ত বাঁশিটি পাশে টেবিলে রেখে বলল, দেখছি আজ আর বাঁশি বাজানোর চেষ্টা করে লাভ নেই। তুমি কি বলতে চাও ভালো করে গুছিয়ে বলো। আমি ওই টুকরো টুকরো খবর শুনতে ভালোবাসি না। মানিক শুরু করার আগে জয়ন্ত বেয়ারাকে ডেকে দুজনের জন্য চা, টোস্ট আর এগ পোচ আনবার হুকুম করে দিল। মানিক বলতে লাগলো, কাল রাতে তোমার এখান থেকে যখন গেলাম তখন রাত 12টা বেজে গেছিল। গতকাল কিরকম গুমট গেছে মনে আছে তো? গাছের পাতা পর্যন্ত নড়ছিল না। শেষ রাতে বৃষ্টি আসার পর যখন একটু তন্দ্রা এলো, তখন একটা বিকট চিৎকারে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। কিসের চিৎকার? চিৎকারটা এলো আমার বাড়ির ডান পাশ থেকে। ওই বাড়িতে নীরজচন্দ্র বসু নামে এক ভদ্রলোক মাস 6 আগে বাড়ি ভাড়া নিয়ে এসেছেন। আমার সমস্ত তন্দ্রা ছুটে গেল। তারপর এই পাশের বাড়িতে এক হইচই উঠল। শুনতে পেলাম লোকজন চেঁচাচ্ছে, কি একটা চিৎকার হলো। তখন দারুণ বৃষ্টি হচ্ছিল, আর দমকা হওয়ায় সব ওলট পালট হওয়ার জোগাড়। এবং অন্ধকারে আকাশ চাতালে বসে কোনো এক বিরাট পুরুষ যেন থেকে থেকে বিদ্যুতের চকমকি ঠুকে ঠুকে মেঘে মেঘে আগুন জ্বালানোর ব্যর্থ প্রচেষ্টা করছিল। জয়ন্ত, হঠাৎ বিপদে হতবুদ্ধি হলে মানুষের চোখ যে এমন ভ্রম করে, একথা তুমিও জানো, আমিও জানি। তার উপরে আমি যে কেবল হতবুদ্ধি হয়েছিলাম তা নয়, অন্ধকারে বিশেষ কিছু দেখতেও পাচ্ছিলাম না। সুতরাং সেই অবস্থায় পাশের বাড়ির ছাদের দিকে তাকিয়ে বিদ্যুতের ক্ষণিক আলোয় আমি যা দেখলাম, আমার মন কিছুতেই তা সত্যি বলে স্বীকার করতে চাইছে না। বিদ্যুৎ দপ করে জ্বলে উঠেই নিভে গেল, কিন্তু সেই মুহূর্তের মধ্যেই দেখলাম যে পাশের বাড়ির ছাদের ওপর থেকে কি যেন একটা জীবন্ত মূর্তি একদম জোর বেগে শূন্যের দিকে উড়ে যাচ্ছে। সেই মূর্তি পুঞ্জীভূত অন্ধকারে গড়া, আর দেখতে যেন মানুষেরই মতো। আমার এই চোখের ভ্রমের কথা উল্লেখ করতাম না জয়ন্ত, কিন্তু কলকাতায় যখন প্রথমবার ড্রাগনের আবির্ভাব এবং হত্যাকাণ্ড হয়, তখনও কেউ কেউ রাত্রের আকাশপটে ছায়ামূর্তির মতো কি যেন দেখেছিল বলে প্রকাশ পেয়েছে। তাই এই কথাটা না জানিয়ে পারলাম না। তারপর তুমি পাশের বাড়িতে গেলে না? হ্যাঁ, গেলাম তো। প্রতিবেশী নীরদবাবুর সাথে অল্প স্বল্প পরিচয় আমার হয়েছিল। এই নীরদবাবুর বয়স কত? বয়স 50-এর বেশি হবে না, বিপত্নিক, 2 ছেলে, বিবাহিত। নীরদবাবু মিলিটারি অফিসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করতেন। গত মহাযুদ্ধের সময় তাকে চীন দেশে যেতে হয়েছিল। সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে হঠাৎ রেঙ্গুনে গিয়ে বাস করতে শুরু করেন।
কিন্তু তারপরে আবার রেঙ্গুনের বাসা তুলে দিয়ে কলকাতায় চলে এসেছেন। তার চাকরি ছাড়ার আর রেঙ্গুন ত্যাগ করার কারণ আমি জানি না। যথেষ্ট ধনী, দু হাতে টাকা খরচা করতেন। তা ওনার বাড়িতে গিয়ে কি দেখলে? সকলের সঙ্গে দোতলায় উঠে গিয়ে নীরদবাবুর শোবার ঘরে ঢুকে দেখলাম তার মৃতদেহ মেঝের ওপর পড়েছিল। তার চোখে মুখে ছিল দারুণ ভয়ের স্থির চিহ্ন, এবং কোনো বলিষ্ঠ হাত যেন তার গলা মুচড়ে ভেঙে দিয়েছে। দেহে আর কোনো আঘাতের চিহ্ন ছিল না। দেহের পাশেই পড়েছিল ড্রাগনের চেহারা আঁকা একখানা কাগজ। সুদীর্ঘ দেহ, প্রকাণ্ড অজগর সাপের মতো, বিভৎস মুখ, নাসারন্ধ্র দিয়ে বেরোচ্ছে অনেকগুলো আগুন শিখা, এবং পৃষ্ঠদেশে রয়েছে দুখানা বড় ডানা। ড্রাগনের সেই মূর্তির তলাতেই ইংরেজিতে রয়েছে অঙ্কের এই চিহ্ন 1, 2, 3, 4, কিন্তু প্রথম থেকে তৃতীয় পর্যন্ত লাল কালি দিয়ে কাটা। ঘরের আসবাবপত্র? ঘরের কোণে ছিল একটা লোহার সিন্দুক। তার উপরের দাগ দেখে বুঝলাম যে সে সিন্দুক খোলার চেষ্টা করেছিল, কিন্তু লোকজন এসে পড়ায় তার সেই চেষ্টা সফল হয়নি। হত্যাকারী ঘরে ঢুকেছিল জানলার লোহার গড়াত দুমড়ে ফাঁক করে। তার শক্তি যে অসুরের মতো সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু কোন পথ দিয়ে যে সে বাড়ির ভেতর ঢুকলো আর কোন পথ দিয়েই বা পালালো কেউ তা ধরতে পারছে না। নীরদবাবুর বাড়ির চারদিকেই বেশ কিছুটা ফাঁকা জমি, ফলে অন্য বাড়ির ছাদ থেকে লাফিয়ে আসার সম্ভাবনাও নেই। বাড়ির ফটক ও সদর দরজা বন্ধ ছিল, এবং কেন জানি না নীরদবাবুর হুকুমে রাত্রেও সেখানে সজাগ পাহারার ব্যবস্থা ছিল। দারোয়ান বলে সে নাকি ঘুমোয়নি, কাউকে ঢুকতে বা বেরোতেও দেখেনি। অথচ বাড়িতে শত্রু ঢুকেছে, নরহত্যা করেছে আর পালিয়েও গেছে। এই রকম ঘটনা যেমন আশ্চর্যজনক তেমনই অলৌকিক। অপরাধী কোন পথে বাড়ির ভেতর ঢুকলো, কোন পথে সে আবার অদৃশ্য হলো? বাড়ির ছাদের ওপর থেকে যে ছায়ামূর্তিকে শূন্যের দিকে উঠে যেতে দেখলাম, সেটা কি সত্যি আমার চোখের ভুল? তোমার কি মনে হয় বলো তো? জয়ন্ত গম্ভীর মুখে ঘরের ভেতর খানিকটা পায়চারি করে মানিকের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, খবরের কাগজ থেকেই আমরা জেনেছি মাস দেড়েকের মধ্যে কলকাতায় যে আরও দুটো খুন হয়েছে, সেই দুই জায়গাতেও ড্রাগনের ছবি আঁকা কাগজ একখানা করে পাওয়া গিয়েছে। এ থেকেই বোঝা যাচ্ছে যে এই তিনটে হত্যাকাণ্ডের মূলে আছে একই মস্তিষ্ক, বা একই ব্যক্তি, বা একই দল। প্রথমবারে খুন হয়েছেন অনাথনাথ সেন, দ্বিতীয়বারে খুন হয়েছেন চন্দ্রনাথ দত্ত, আর এবারে বলি হয়েছেন তোমার প্রতিবেশী নীরদচন্দ্র বসু। এবার দেখতে হবে মৃত তিন ব্যক্তির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। তিনটে হত্যাকাণ্ডের মধ্যে কেবল ড্রাগনের ছবি নয়, আরও অনেক বিষয়ে মিল পাওয়া যায়। যেমন কাউকেই অস্ত্র দিয়ে হত্যা করা হয়নি, গলা মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, তিন জায়গাতেই হত্যাকারী কোন পথে এসেছে আর কোন পথে পালিয়েছে তা জানা যায়নি। প্রত্যেকবারই সে জানলার গড়াত ফাঁক করে ঘরে ঢুকে নিজের অদ্ভুত শক্তির পরিচয় দিয়েছে। আর তৃতীয়ত, অনাথবাবু যখন মারা যান, পাড়ার কোনো লোক নাকি দেখেছিল ওই অদ্ভুত ছায়ামূর্তিকে, কিন্তু দ্বিতীয় ঘটনাস্থলে কোনো সাক্ষী পাওয়া যায়নি। কিন্তু এবার তোমার মুখেও এই মানুষের মতো ছায়ামূর্তির কথা শুনলাম, যে নাকি শূন্যের দিকে উড়ে যাচ্ছিল। প্রথমবারের কথা উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এবারে তোমার কথা অবিশ্বাস করতে পারছি না। আমার তো মনে হচ্ছে চোখের ভ্রম। এই 20 শতাব্দীতে উড়ন্ত ছায়ামূর্তি কোথা থেকে আসবে? কিন্তু মানিক, ড্রাগনের ছবি আঁকা কাগজে যে অদূর ভবিষ্যতে আরও একটা হত্যাকাণ্ডের কথা উল্লেখ আছে তা বুঝতে পেরেছ কি? সেটা কিরকম? কাগজে পড়েছি, প্রথম খুনের সময় যে ড্রাগন মার্কা কাগজ পাওয়া যায় তার তলায় নাকি ইংরেজি অঙ্কে লেখা ছিল 1, 2, 3, 4। সেবারে নাকি কাটা ছিল কেবল 1-এর অঙ্ক। দ্বিতীয় খুনের সময় কাগজে ছিল ওই 4টে সংখ্যাই, আর কাটা ছিল 2 সংখ্যা পর্যন্ত। এবারে অর্থাৎ তৃতীয় খুনে ওই কাগজে কেটে দেওয়া আছে 3-এর সংখ্যা অবধি। যে কোনো কারণেই হোক, এই দল বা ব্যক্তি প্রতিজ্ঞা করেছে যে নির্দিষ্ট 4 জনকেই খুন করা হবে। 3 জন ব্যক্তিকে হত্যা করে একে একে 3 সংখ্যা পর্যন্ত কেটে রেখেছে। এখনো 4-এর অঙ্ক কাটা হয়নি, তার মানে এখনো চতুর্থ ব্যক্তিকে হত্যা করা হয়নি। কি সর্বনাশ! তাহলে এই হতভাগ্য চতুর্থ ব্যক্তিটি কে? সেটা যদি আমরা তাড়াতাড়ি আবিষ্কার করতে না পারি, তাহলে তাকেও অকালে ইহলোক ত্যাগ করতে হবে। কিন্তু প্রত্যেক কাগজে এই ড্রাগনের ছবি থাকার অর্থ কি? সম্ভবত এই ড্রাগনের ছবি হচ্ছে কোনো গুপ্ত দলের সাংকেতিক চিহ্ন।
চারজন লোক যে কোনো কারণেই হোক ওই গুপ্ত দলের বিরাগভাজন হয়েছে। এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে তাদেরই মুখ বন্ধ করার জন্য। এই সময় সিঁড়ির ওপর ধূপধাপ আওয়াজ শোনা গেল। জয়ন্ত বুঝতে পারল যে সুন্দরবাবুই আসছেন। সে সুন্দরবাবুকে চটানোর জন্য আবার টেবিল থেকে বাঁশিটা তুলে নিল। জয়ন্ত জানে বাঁশি বাজালেই সুন্দরবাবু ভীষণ রেগে যান। একটু পরেই ঘরের দরজার সামনে আত্মপ্রকাশ করল সুন্দরবাবুর চকচকে টাক ও দোলায়মান ভুঁড়ি। জয়ন্ত সেদিকে না তাকিয়ে আবার বাঁশি বাজানো শুরু করলো। আমি মরছি নিজের জ্বালায়, আর উনি বাঁশি ধরলেন। যত সব। রাগ কেন করছেন সুন্দরবাবু? আপনার জ্বালা কমানোর জন্যই তো জয়ন্ত বাঁশি বাজাচ্ছে। ঠাট্টা করো না মানিক, এখন ঠাট্টার সময় নয়। জয়ন্ত বাঁশি থামিয়ে বলল, কেন সুন্দরবাবু, কি হয়েছে? হবে আর কি, আমারই পোড়া কপাল। যত রাজ্যের ঝুট ঝামেলা সব আমারই ঘাড়ে এসে পড়লো কি না। খুনে বেটারা নীরদ বসুকে বেছে বেছে আমারই এলাকাতে মেরে ফেললো। ও, নীরদ বসুর মামলার ভার কি আপনার উপর পড়েছে নাকি? তা নয় তো কি। কিন্তু এটা খুনের মামলা নাকি ভৌতিক কাণ্ড? ও বাবা, শুনলে গায়ে কাঁটা দেয়, পেটের পিলে চমকে যায়। না 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 না, আজই ছুটির জন্য দরখাস্ত করব। এ মামলায় আমি নেই বাবা। আপনি শুধু শুধুই ভয় পাচ্ছেন। এটা মোটেই কোনো ভুতুড়ে ব্যাপার নয়। ভূতেরা অশরীরী, তেনারা লোহার গড়ার দুমড়ে ঘরে ঢোকেন না, আর সিন্দুক খোলার চেষ্টা করেও বিফল হন না। চোরাই মাল তো তাদের কোনো কাজে লাগে না। আহা, কে বলেছে ভূতেরা চোর? প্রথম আর দ্বিতীয় খুনের সময়ই খুনি সিন্দুক খুলেও কিছু চুরি করেনি। নীরদ বসুর সিন্দুকও হয়তো শখ করেই খুলতে গেছিল। সুন্দরবাবু, আপনি ঠিক জানেন যে প্রথম আর দ্বিতীয় খুনের সময় কোনো চুরি হয়নি। পুলিশের রিপোর্ট তো তাই বলে। আলমারি সিন্দুকে গয়না ছিল, টাকা ছিল, কিন্তু খুনির কোনো কিছুই পছন্দ হয়নি। হয়তো প্রেতলোকে ইহলোকের মুদ্রা আর গয়না অচল। তাহলে বেশ বোঝা যাচ্ছে খুনি অন্য কোনো জিনিস খুঁজছিল, নইলে এসব খুনের কোনো অর্থই হয় না। তাই নাকি? তাহলে শোনো জয়ন্ত, নীরদ বসুর যে লোহার সিন্দুকটা খুনি তাড়াতাড়িতে খুলতে পারেনি, আমি সেটা খুলে দেখেছি। আশ্চর্যের বিষয়, সিন্দুকের ভেতরে টাকা কড়ি কিছুই ছিল না, ছিল কেবল এই বাজে পুতুলটা। এই বলে তিনি পকেট থেকে ফস করে একটা পুতুল বার করলেন। পুতুলটা পোর্সেলেনের, লম্বায় 6 ইঞ্চির বেশি নয়। রাম ছাগলের উপরে দিব্যি জাঁকিয়ে বসে আছে এক বুড়ো চিনেম্যান। মূর্তিটাকে খানিকক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে কৌতূহলী দৃষ্টিতে দেখে জয়ন্ত বলল, দেখছি এটা বেশ পুরনো পোর্সেলিনের তৈরি। এর কারিকুরিও চমৎকার। একে সেকেলে চীনে শিল্পের অতুলনীয় নমুনাও বলা যেতে পারে। শুনেছি চীন দেশের পুরনো পোর্সেলিনের কোনো নমুনা সাপের মাথায় থাকা মণির মতোই দুর্লভ আর অমূল্য। সেই জন্য কি নীরদবাবু এই মূর্তিটাকে সযত্নে লোহার সিন্দুকের ভেতরে রেখে দিয়েছিলেন? আর খুনি কি এর লোভেই এসেছিল? হতে পারে, কিন্তু নীরদবাবুর খুনি এর আগে আরও 2 জনকে খুন করেছে, তবে কোনো টাকা পয়সা চুরি করেনি। খুনি সেখানে কি খুঁজতে গিয়েছিল তাহলে? তুমি প্রশ্নটা দারুণ করলে মানিক, কিন্তু এর উত্তর এখনো আমার কাছে নেই। আর একটা মজার কথা বলি শোনো, নীরদবাবুর খুনের তদন্ত করছি, হঠাৎ সেখানে 2টি ছোকরা এসে হাজির। সব ব্যাপারেই তাদের অতিরিক্ত আগ্রহ দেখে ভারী সন্দেহ হলো। আমি জিজ্ঞেস করলুম, হ্যাঁ কে তোমরা, কি চাও? আমরা চাই অ্যাডভেঞ্চার। তা পুলিশের রুলের গুতো কেমন লাগে তোমাদের? মন্দ কি, রুলের গুঁতো খেয়ে আমরাও যদি গুঁতোগুঁতি আর চড়চাপড় ঘুষি বৃষ্টি শুরু করি, সেও তো এক ছোটখাটো অ্যাডভেঞ্চার বলেই মনে হবে। তারপরেই সিন্দুক থেকে বেরোলো এই পুতুলটা। অমনি তাদের একজন চেঁচিয়ে বলে উঠল, লাউজু লাউজু, পাগলামির জায়গা পাওনি আর, এক্ষুনি বেরো এখান থেকে। আমার অগ্নি শর্মা মূর্তি দেখলে বড় বড় চোর ডাকাতেরাও ভয়ে কুঁকড়ে পড়ে, কিন্তু তারা একটুও ভয় পেল না। উল্টে হেসে গড়িয়ে পড়ে ঘর থেকে হাত ধরাধরি করে হেলে দুলে বেরিয়ে গেল। কে তারা? কে জানে, শুনলাম তাদের নাম বিমল আর কুমার। বাজে নিষ্কর্মা লোক আর কি। বিমল আর কুমার, যাদের অদ্ভুত সব অ্যাডভেঞ্চারের কাহিনী লোকের মুখে মুখে ঘোরে, এরা কি সেই বিমল আর কুমার? জানি না, আর জানতেও চাই না। তবে সেই মানিক জোরকে দেখে আমার তোমাদের কথাই মনে পড়ল। তোমাদেরই মতো তাদের বয়স কম, তোমাদেরই মতো তাদের কথাতেও কোনো মাথামুন্ডু নেই, আর তোমাদেরই মতো তারাও বদ্ধ পাগল। লাউজু, বলি লাউজু আবার কি রে বাবা? যাই হোক, আমি আসছি এখন, অনেক কাজ আছে।
সুন্দরবাবু চলে গেলে জয়ন্ত কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর আস্তে আস্তে বলল, বিমলবাবু আর কুমারবাবুর নাম আমিও শুনেছি। তাদের বুদ্ধি আর শক্তি দুই নাকি আশ্চর্য। যেখানে অসাধারণ কিছু ঘটে সেখানেই তারা পৌঁছে যান। নীরদবাবুর হত্যাকাণ্ডে তাদের টনক নড়েছে মানে বুঝতে হবে যে তারা এই ব্যাপারটাকেও অসাধারণ বলে মনে করছেন, আর আমাদের থেকে তারা বেশি কিছু জানতে পেরেছেন। কিন্তু লাউজু কোন দেশের কথা, আর তার অর্থই বা কি? আমি কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, এনসাইক্লোপিডিয়াতে খুঁজতে হবে। এনসাইক্লোপিডিয়া দেখে তার পাতা উল্টে মানিক সানন্দে বলে উঠল, পেয়েছি জয়ন্ত, পেয়েছি। এই যে লাউজু বা লাউজি ছিলেন চীন দেশের দার্শনিক, তাও ধর্মের প্রবর্তক। জন্মকাল খ্রিস্টপূর্ব 604। তাহলে সুন্দরবাবু যে পোর্সেলিনের পুতুলটা দেখলেন সেটা কি লাউজুরি প্রতিমূর্তি? কিন্তু 2500 বছরেরও আগে যিনি চীন দেশে ছিলেন সেই দার্শনিক লাউজুর সঙ্গে 20 শতাব্দীর বাঙালি কেরানি নীরদবাবুর খুনের কি সম্পর্ক থাকতে পারে? জয়ন্ত চুপ করে রইল, গম্ভীর হয়ে খানিকক্ষণ বসে তারপর হঠাৎ উঠে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। মানিক বুঝতে পারল জয়ন্ত অত্যন্ত উত্তেজিত হয়েছে। পরদিন সকালে চা খাওয়ার সাথে সাথে নিয়মিত খবরের কাগজ পড়তে পড়তে মানিক অবাক হয়ে বলে উঠল, হে আবার কি ব্যাপার? জয়ন্ত চায়ের পেয়ালা নামিয়ে রেখে বলল, আবার নতুন খুন হয়েছে নাকি? না 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 না, কাগজে একটা অদ্ভুত বিজ্ঞাপন বেরিয়েছে, দেখো। পড়ে শোনাও। অনাথচন্দ্র সেন, চন্দ্রনাথ দত্ত ও নীরদচন্দ্র বসুকে কে বা কারা খুন করেছে। এরা তিনজনেই রেঙ্গুন থেকে কলকাতায় এসেছিলেন এবং এদের সঙ্গে এসেছিলেন আর এক ভদ্রলোক। তিনি এখনও জীবিত আছেন। লাউজুর ভক্তরা তাঁকে খুঁজছে, শীঘ্রই তাঁকেও হত্যা করবে। যদি তিনি নিজেকে বাঁচাতে চান তাহলে অতি সত্বর 40 নম্বর শ্যামাকান্ত বসু স্ট্রিটে বিমলবাবু ও কুমারবাবুর সাথে যোগাযোগ করুন। দেরি করলে পৃথিবীর কোনো শক্তিই তাঁকে বাঁচাতে পারবে না। ইস মানিক, আমরাই হচ্ছি আহাম্মক, 1 নম্বরের আহাম্মক। আমাদেরই উচিত ছিল এই বিজ্ঞাপন দেওয়া, আর আজকেই আমি বিজ্ঞাপনটা দিতাম। কারণ ওই চতুর্থ যে ব্যক্তির খুন হবার সম্ভাবনা রয়েছে তাকে তাড়াতাড়ি সাবধান করার বা খুঁজে পাওয়ার এর চেয়ে ভালো উপায় আর নেই। কিন্তু বিমলবাবু আর কুমারবাবু দেখছে আমাদের চেয়েও চটপটে। কেবল তাই নয়, তারা আমাদের আগেই আসল রহস্যের চাবিকাঠি খুঁজে পেয়েছেন। মানিক, এবার বোধহয় আমরা হেরে গেলাম। এই মামলা আমাদের ছেড়ে দিতে হবে, নইলে মান বাঁচানো দায় হয়ে পড়বে। জয়ন্ত, সব কাজেই হার জিত আছে, তার জন্য নিজেকে এতটা দোষারোপ করার কোনো মানেই হয় না। কিন্তু ভাই, বিজ্ঞাপনে লাউজুর ভক্তদের খুনি বলা হয়েছে, তারা আবার কার? নিশ্চয়ই তারা চিনেম্যান। কিন্তু লাউজুর চীনে ভক্তদের সাথে বাঙালির সম্পর্ক কি? মানিক, তুমি দেখছি আমার চেয়েও শ্রেষ্ঠ গাধা। তুমিই তো বলেছিলে যে মৃত নীরদবাবু গত মহাযুদ্ধের সময় মিলিটারি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কেরানির চাকরি নিয়ে চীন দেশে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি কি করেছিলেন কে জানে। আমার বিশ্বাস আরও যে 2জন লোক খুন হয়েছেন তারাও নীরদবাবুর সঙ্গে চীন দেশে ছিলেন। এতক্ষণে বুঝলাম প্রত্যেক খুনের পর ড্রাগনের ছবি আঁকা কাগজ কেন পাওয়া যায়। খ্রিস্টানদের যেমন ক্রস, মুসলমানদের যেমন অর্ধচন্দ্র, হিন্দুদের যেমন পদ্ম, তেমনি চীন দেশের নিদর্শন হচ্ছে ড্রাগন। ঠিক সেই সময় বাড়ি জাগিয়ে সিঁড়ি কাঁপিয়ে হন্তদন্ত হয়ে সুন্দরবাবু হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকেই বলে উঠলেন, ওরে বাবা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? আরে সর্বনাশ হয়েছে। সুন্দরবাবু, কি হয়েছে? বসুন বসুন বসুন। সুন্দরবাবু ধপাস করে একখানা চেয়ারের ওপর বসে হাঁপাতে হাঁপাতে বললেন, আগে 1 কাপ চা, না না 2 কাপ চা বলো। ও বাবা, আমার গলা মরুভূমির মতো শুকিয়ে গেছে। এই 3টে চা দিয়ে যাও তো। জয়ন্ত চেঁচিয়ে চা আনার হুকুম দিল। সুন্দরবাবু বললেন, সেই পোর্সিলেনের পুতুলটা চুরি গেছে। জয়ন্ত ও মানিক একসঙ্গে সবিস্ময়ে বলে উঠল, থানা থেকে চুরি? কি বলছেন? থানা থেকে চুরি। আর শুধু কি চুরি, একেবারে ভুতুরে চুরি। ভালো করে সব কথা খুলে বলুন তো সুন্দরবাবু। সেই পুতুলটা আমি আমার শোবার ঘরের টেবিলের ওপরে রেখে দিয়েছিলাম, রাত্রে ভালো করে পরীক্ষা করে দেখব বলে। তোমরা তো জানোই থানার তেতলায় আমি থাকি। 1 তলায় অফিস ঘরে বসে রাত 10টা পর্যন্ত আমি একটা বড় চুরির মামলা নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর উপরে উঠে খেয়ে দিয়ে শোবার ঘরে গিয়ে ঢুকি, তখন বাজে রাত 11টা।
তখন বেশ জোরে বৃষ্টি পড়ছে। ঘরে ঢুকেই দেখি টেবিলের ওপর পুতুলটা আর নেই। তারপরেই খটখট করে একটা লাঠির শব্দ শুনে পেছনে চমকে তাকিয়ে দেখি দরজার বাইরে বারান্দার ওপর থেকে জমাট ধোয়ার মতো কি একটা ভয়ানক জিনিস আকাশের দিকে উড়ে গেল। তাই দেখি ঠকঠক করে কাঁপতে কাঁপতে আমি ঘর থেকে আবার বাইরে পালিয়ে এলাম। উফ, ওই উড়ন্ত ছায়া আর ধোঁয়া নিকুচি করেছে মশাই। আমি জানতে চাই ওই পুতুলটার কি হলো? কি আবার হবে, আর পাওয়া গেল না। থানার চারিদিকে ইয়া জোয়ান জোয়ান পাহারাদার, অফিসে আমি স্বয়ং থানার বড় কর্তা শ্বশুরে উপস্থিত। দোতলায় থাকে লালমুখো সার্জেন্ট আর সাব ইন্সপেক্টররা, তেতলায় আমার পরিবার। তাদের এড়িয়ে চোর কিছুতেই আমার শোবার ঘরে ঢুকতে পারে না। অথচ চোর এসেছে, আবার চুরি করে পালিয়েছে। আচ্ছা, এটা ভোজবাজি না ভৌতিক কাণ্ড? চোর কোনো চিহ্ন রেখে যায়নি? হ্যাঁ, দুটো চিহ্ন রেখে গেছে। একটা হচ্ছে ড্রাগনের ছবি আঁকা কাগজ, কিন্তু তাতে কোনো সংখ্যা লেখা নেই। আর একটা চিহ্ন রেখে গেছে বটে, কিন্তু এখন আর সেটা নেই। তার মানে? আগেই বলেছি যে তখন বৃষ্টি পড়ছিল। ঘরের মেঝেতে কতগুলো জলমাখা পায়ের ছাপ দেখেছিলাম, কিন্তু দেখতে দেখতেই তা মিলিয়ে গেল। তো পায়ের দাগের মাপ নিয়েছিলেন? না ভায়া, গোলমালে ভুলে গিয়েছি। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে ভুলিনি। ঘরের ভেতরে কেবল একটা পায়ের ছাপই ছিল, সব ছাপই ছিল ডান পায়ের। চোর বেটা বোধহয় এক পায়ে ভর দিয়ে ঘরময় লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল। জয়ন্ত রূপোর নস্যিদান থেকে এক টিপ নস্যি নিয়ে একটু খুশি হয়ে বলল, এতক্ষণ পর এই চোর বা খুনির একটা হদিশ পাওয়া গেল। সুন্দরবাবু, আপনার ঘরে যে চোর ঢুকেছিল তার একটা পা নেই। কি করে বুঝলে হে? আপনিই তো বললেন যে ঘরের মধ্যে ঢুকেই আপনি লাঠির খটখট আওয়াজ শুনেছিলেন। তার কারণ চোরের বাঁ পায়ে কাঠের খোঁটা বাঁধা ছিল, খোঁড়াদের পায়ে যেমন থাকে আর কি। অসম্ভব! তুমি কি বলতে চাও? চোর যদি ওই কাঠের খোঁটা বাজিয়ে খটখটিয়ে তেতলায় উঠতো, তাহলে থানার কেউ শুনতে পেত না? থানা শুদ্ধ সবাই আমরা কি চোখ বুজে আর কানে তুলো গুজে বসেছিলাম নাকি? কিছু দেখতেও পাইনি আর শুনতেও পাইনি? কি যে বলো না তুমি। তাহলে আপনার মত কি? আমার ঘরে ঢুকেছিল একটা এক ঠেঙো ভূত। আমাকে দেখেই ভয়ে ধোঁয়া হয়ে মিলিয়ে গেল আর কি। পুলিশকে কে না ভয় ভয় বলো? জয়ন্ত জামা পরতে পরতে বলল, চলো মানিক, আমরা এখন বিমলবাবু আর কুমারবাবুর সাথে একবার দেখা করে আসি। সেই বদ্ধ পাগল দুটোর সাথে? কেন হে? এই রহস্যের অনেক খবরই তারা জানেন। আপনিও যদি আসতে চান আসুন। তখন বিমল আর কুমারের চা পান শেষ হয়েছে সবে। রামহরি টেবিলের ওপর থেকে প্রাতরাশের বাসনগুলো সরাচ্ছিল এবং তাদের আদরের কুকুর বাঘা টেবিলের তলায় বসে দুধের বাটি চেটে পুটে সাফ করে ফেলছিল। কুমার খবরের কাগজখানা নিয়ে পাতা উল্টে বলল, এই আমাদের বিজ্ঞাপনটা কিন্তু বেশ ভালো জায়গাতেই বেরিয়েছে। পাতা উল্টালেই চোখে পড়ে। বাঘার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিমল বলল, যার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়তো তারও এতক্ষণে চোখে পড়েছে। হয়তো সে ভয়ে পাগলের মতো আমাদের ঠিকানায় ছুটে আসছে। ওই 3টে খুনের আসল রহস্য সেই জানে। এইবার তার পালা। এটাও সে বুঝেছে, আমাদের বিজ্ঞাপন পড়লে সে না এসে কিছুতেই থাকতে পারবে না। কিন্তু বিমল, এ ব্যাপারে আমাদের মাথা না ঘামালেও চলতো। সুন্দরবাবুর হাতে যখন নীরদ বসুর খুনের তদন্তের ভার পড়েছে, তখন তাঁর বন্ধু বিখ্যাত ডিটেকটিভ জয়ন্তের সাহায্য তিনি নেবেনই। সকলেই জানে জয়ন্তবাবুর সঙ্গে পরামর্শ না করে সুন্দরবাবু কোনো কাজই করেন না। দেখো, ড্রাগন মার্কা কাগজে যে সূত্র আমরা পেয়েছি, সেই সূত্র ধরে জয়ন্তবাবু হয়তো অনেক কিছুই অনুমান করতে পেরেছেন। নীরদবাবুর আত্মীয়দের কাছ থেকে খোঁজ নিয়ে আমাদের মতো তাঁরাও হয়তো আরও কিছু খবর পেয়েছেন। কিন্তু কুমার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোয়েন্দাও সব জানতা নন। জয়ন্তবাবু গোয়েন্দাগিরিতে আমাদের ওপর টেক্কা দিতে পারেন বটে, কিন্তু তাও ধর্মের গুপ্ত কথা আর লাউজুর নাম হয়তো তিনি জানেন না। নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে ওই সব বিষয় নিয়ে আমরা বিশেষ আলোচনা করেছি বলেই লাউজুর মূর্তি দেখে চিনেছি আর বুঝেছি যে নীরদবাবুর হত্যাকাণ্ডের সঙ্গে অদ্ভুত কোনো ব্যাপারের সম্পর্ক আছে। গোয়েন্দারা খুনির খোঁজ করুন, তা নিয়ে আমরা মাথা ঘামাবো না, কিন্তু আমরা ছুটতে চাই কেবল ওই অদ্ভুত রহস্যের পেছনে। কুমার, ওই শোনো, কি সদর দরজায় কড়া নাড়ছে। রামহরি ঘরে ঢুকে বলল যে জয়ন্তবাবু, মানিকবাবু ও সুন্দরবাবু বলে 3 জন বিমল আর কুমারের সাথে দেখা করতে চায়।
রামহরিকে সম্মতি জানিয়ে বিমল তাদের ঘরে আসতে বলল। সবার প্রথমে ঘরে এসে ঢুকল জয়ন্তর প্রায় 7 ফুট লম্বা চওড়া দেহ, তারপর এলো মানিক এবং সবশেষে বিপুল ভুঁড়ি ও টাকের অধিকারী সুন্দরবাবু। বিমল হাসি মুখে অভ্যর্থনা জানিয়ে বলল, আসুন আসুন, দয়া করে বসুন। নাম শুনেই বুঝেছি আপনারা কে। নমস্কার পর্ব শেষে চেয়ারে বসে জয়ন্ত বলল, আপনাদের পরিচয়ও আমাদের অজানা নেই। আপনাদের সাথে আলাপ থাকাটা দারুণ সৌভাগ্যের বিষয়। কিন্তু সুন্দরবাবু হয়তো ও কথা স্বীকার করবেন না। কাল সকালেই হতভাগ্য নীরদবাবুর বাড়ি থেকে উনি আমাদের পাগল বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, ও কথা যেতে দিন, আমি ভুল করেছি। আচ্ছা আচ্ছা, ওসব কথা পরে হবে সুন্দরবাবু। এখন যে জন্য এখানে এসেছি সেই কথাই হোক। এই সময় রামহরি এসে খবর দিল যে আরেকজন এসেছেন, দেখা করতে চান। শিগগিরই নিয়ে এসো রামহরি। কুমার, যার অপেক্ষায় আছি ইনি বোধহয় তিনি। জয়ন্ত ও মানিকও আগন্তুকের পরিচয় আন্দাজ করতে পারল। তারাও উৎসুক চোখে দরজার দিকে তাকিয়ে রইল। দরজা দিয়ে যিনি ঘরের মধ্যে ঢুকলেন তিনি হচ্ছেন মাঝবয়সী মাঝারি আকারের লোক। গায়ের রং শ্যামলা, মাথার চুল কাঁচায় পাকায় মেশানো, বলিষ্ঠ দেহ, কিন্তু তাঁর চোখে মুখে প্রকাশ পাচ্ছে কেমন একটা ভয় বিহ্বল ভাব। ভদ্রলোক ঘরে ঢুকেই সকলের মুখের ওপর একবার চোখ বুলিয়ে বলে উঠলেন, নমস্কার, আমার নাম নরেন্দ্রনাথ বিশ্বাস। আমি বিমলবাবু আর কুমারবাবুর সাথে দেখা করতে চাই। নমস্কার, আমি বিমল আর এর নাম কুমার। ও, আমি ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি একটু একা আপনাদের সাথে কথা বলতে চাই। তার দরকার নেই নরেনবাবু, আমার বিশ্বাস এরাও আপনাকে সাহায্য করবেন। ইনি হচ্ছেন বিখ্যাত ডিটেকটিভ জয়ন্তবাবু, আর উনি হচ্ছেন বিখ্যাত মানিকবাবু, এরই সহকারী। আর ওর নাম সুন্দরবাবু, ইন্সপেক্টর। নীরদবাবুর হত্যাকাণ্ডের তদন্ত উনিই করছেন। নরেনবাবু শ্রান্তভাবে একখানা চেয়ারের ওপর বসে পড়ে করুণ গলায় বললেন, অনাথকে মেরেছে, চন্দ্রকে মেরেছে, নীরদকে মেরেছে। এইবারে আমার পালা। তারা যখন 3 জনের নাগাল পেয়েছে তখন আমারও আর রক্ষা নেই। হায় ভগবান, কেন মরতে সানকুয়ান মন্দিরে গিয়েছিলাম। সানকুয়ান মন্দির নিশ্চয়ই চীন দেশের মন্দির। হ্যাঁ বিমলবাবু, আপনি কি সেখানে গিয়েছিলেন? না, তবে আমি জানি যে হিন্দুদের ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর চীন দেশে গিয়ে সানকুয়ান নাম পেয়েছেন, আর তাও ধর্মের লোকেরা চীনে পোশাক পরিয়ে সেই ত্রিমূর্তির পূজা করে। ও, আপনি আর কি জানেন? খুব সম্ভব তাওদের আদি গুরু লাউজুর একটা প্রতিমূর্তি আপনার কাছে আছে, আর সেই জন্যই আপনার এত ভয়। ঠিক বলেছেন, সেই মূর্তি হয়েছে এখন আমার কাল। আমি তাকে সঙ্গে নিয়ে এসেছি। এই দেখুন। এই বলে নরেনবাবু জামার ভেতরের পকেট থেকে একটি সবুজ রঙের পুতুল বের করে টেবিলের ওপর রাখলেন। সুন্দরবাবু বললেন, আরে, এ তো সেই রামছাগল, সেই বুড়ো চেনেম্যান। কিন্তু এই মূর্তিটা তো পোর্সেলেনের নয়। না, এটি হচ্ছে জেড পাথরে গড়া। শুনলে আশ্চর্য হবেন যে এই বিচিত্র মূর্তির মাথা থেকে বুক পর্যন্ত গরম, কিন্তু বুকের তলা থেকে পা পর্যন্ত ঠান্ডা। সকলে একে একে ব্যগ্রভাবে পরীক্ষা করে বুঝল নরেনবাবুর কথা মিথ্যে নয়। বিমল বলল, জার্মান সাহেব রিচার্ড উইলহেমের লেখা দ্য সোল অফ চায়না নামের বইতে পড়েছি, চীনেদের পবিত্র পাহাড় থাইসানের তলায় থায়ানফু মন্দিরেও একখানি জেড পাথর আছে। তারও একদিক গরম আর একদিক ঠান্ডা। এই মূর্তিটিও হয়তো সেই রকম কোনো পাথরে গড়া। অত শত জানি না, আমি খালি জানি যে চীনেরা বলে লাউজুর এই মূর্তির ভেতরে দৈব শক্তি আছে। একে পাওয়ার জন্য অনেক চীনে প্রাণ দিয়েছে। একে পেয়েও আমার 3 বন্ধু প্রাণ দিয়েছে, আর আমার প্রাণটাও যেতে বসেছে। ভয় নেই নরেনবাবু, আমরা আপনাকে রক্ষা করব। নরেনবাবু বিষণ্ণভাবে একটু হেসে মাথা নাড়তে নাড়তে বললেন, বাঁচার আশা রাখি না। জানেন বিমলবাবু, আজ কদিন ধরে দেখছি আমার বাড়ির আনাচে কানাচে এক একটা চীনে ম্যানের মূর্তি হঠাৎ দেখা দেয়, আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায়।
আজই যখন এখানে আসছিলাম দুটো চিনেম্যান দূর থেকে আমাকে অনুসরণ করেছিল। তারপর এই রাস্তায় এসে আর তাদের দেখতে পেলাম না। বিমল কি একটা বলতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ একগাছা দড়ি রাস্তার জানালার ভেতর দিয়ে একটা লিকলিকে লম্বা সাপের মতো সপাং করে টেবিলের ওপর এসে পড়ল এবং চোখের পলক পড়ার আগেই লাউজুর মূর্তিটাকে বেঁধে ফেলে তীর বেগে আবার জানালার দিকে টেনে নিয়ে গেল। কিন্তু পরের মুহূর্তেই সদা সতর্ক জয়ন্ত এক লাফে ঝাঁপিয়ে পড়ে মূর্তিশুদ্ধ দড়িটা সজোরে চেপে ধরল। বিমল তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে পড়ে দেখল দুজন চিনেম্যান প্রাণপণে দৌড়ে একখানা ট্যাক্সির মধ্যে গিয়ে বসল এবং গাড়িখানা ঝড়ের মতো ছুটে মোড়ের কাছে গিয়ে অদৃশ্য হয়ে গেল। ফিরে এসে ঘরে ঢুকে সে ক্ষুব্ধ গলায় বলল, ধরতে পারলাম না, ট্যাক্সিতে চড়ে পালিয়ে গেল। সুন্দরবাবু, ট্যাক্সির নম্বর হচ্ছে 4444, সাদা রঙের ফোর্ড, সেডান বডি, পাঞ্জাবি ড্রাইভার। সুন্দরবাবু চটপট নোটবুক বের করে সব লিখে নিলেন। এরপর জয়ন্ত এক মনে দড়িখানা পরীক্ষা করতে করতে বলল, এ তো দেখছি ল্যাসো। আমি জানতাম শুধু আমেরিকার কাউবয়রাই ল্যাসো ব্যবহার করতে পারে। আমেরিকায় চীনাদের মস্ত উপনিবেশ আছে, হয়তো সেখান থেকেই কোনো কোনো চীনে ল্যাসো ব্যবহার শিখেছে। ল্যাসো? সে আবার কি ব্যাপার? ল্যাসো মানে বাংলায় বলা চলে পাশ বন্ধ। দড়ির মুখে থাকে একটা ফাঁসকল, সেই দড়ি ছুঁড়ে কাউবয়রা বড় বড় বন্য জন্তু ধরে। সময় সময় ল্যাসো 100 ফুট পর্যন্ত লম্বা হয়। সুন্দরবাবু মুখভঙ্গি করে বললেন, বাবা, এতেও আছে? নরেন ভীত গম্ভীর মুখে চুপ করে বসেছিলেন। এতক্ষণ পরে দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, আমাদের শত্রুদের বিক্রম দেখলেন তো, এখন আমার যে কি হবে। বিমল খানিকক্ষণ চিন্তিত মুখে নীরব হয়ে রইল। তারপর বলল, নরেনবাবু, কোনো বিচিত্র শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমি তা কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। নিজেদের শক্তির বড়াই করছি না, তবে লাউজুর মূর্তিটা যদি আমার কাছে রাখতে রাজি হন, তাহলে আপনার শত্রুদের শক্তি পরীক্ষা হয়তো করার সুযোগ পাব। ওই আপদ এখন আমি বিদায় করতে পারলেই বাঁচি, ওটা আপনার কাছেই থাকুক। তাহলে লাউজুর ভক্তরা খুব সম্ভব আজ রাত্রেই আমাকে আক্রমণ করবে। হয়তো সেই সময় আমরা কোনো অলৌকিক দৃশ্যও দেখতে পাব। কিন্তু নরেনবাবুর কাহিনী এখন আমাদের শোনা হয়নি, আগে সেটা শোনা দরকার। নরেনবাবু, এই আশ্চর্য মূর্তি আপনার কাছে এলো কি করে? বিমলবাবু, জানি না আমার কথা আপনারা বিশ্বাস করবেন কিনা, কারণ আমি যা বলবো তার সবটা বিশ্বাস করা হয়তো অসম্ভব। স্বচক্ষে যা দেখেছি বা নিজের কানে যা শুনেছি, তার সমস্ত রহস্য আমরা নিজেরাও বুঝতে পারিনি। আমার এই কাহিনীর খানিকটা আশ্চর্য হলেও অলৌকিক। হাতে যদি কতগুলো নিরেট প্রমাণ না থাকতো, তাহলে আমরাও সমস্ত ব্যাপারটা আজগুবি বলেই উড়িয়ে দিতাম। যাই হোক, অনাথবাবু, চন্দ্রবাবু আর নীরদবাবুর সঙ্গে আমি সামরিক বিভাগে চাকরি নিয়ে চীন দেশে গিয়েছিলাম। ওরা 3 জন ছিলেন কেরানি আর আমি ডাক্তার। হংকং শহরের একটি বাড়ির দোতলায় আমরা 4 জনে থাকতাম। নিচের তলায় থাকতো একজন চিনেম্যান, তার নাম ইয়ন মং। বয়স 75-এর কম নয়। মংয়ের সাথে আমার আলাপ হয়েছিল কারণ তার স্বাস্থ্য ভালো ছিল না। প্রায় সে অসুখে পড়তো আর অসুখ হলেই আমার কাছে আসতো ওষুধ নিতে। অল্প স্বল্প ইংরেজি জানায় তার সাথে কথা বলতে কোনো অসুবিধেই হতো না। তা একদিন রাতে কিছুতেই আমার ঘুম আসছিল না। বিছানায় শুয়ে ক্রমাগত এপাশ ওপাশ করছিলাম। হঠাৎ বিকট এক চিৎকারে আমি উঠে বসলাম বিছানায়। চিৎকারটা এলো আমাদের নিচের তলা থেকে। ধড়মড়িয়ে উঠে 3 জন বন্ধুর ঘুম ভাঙিয়ে দিলাম। তারপর আলো জেলে বন্দুক নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতেই শুনলাম কারা যেন বাড়ির বাইরে ছুটে পালিয়ে গেল। তাদের ভয় দেখানোর জন্য বন্দুকের ফাঁকা আওয়াজ করলাম। নিচে নেমে দেখলাম মংয়ের শোবার ঘরের দরজা খোলা। ঘরের ভেতর থেকে একটা আর্তনাদ শুনতে পেলাম। তাড়াতাড়ি ভেতরে ঢুকে দেখলাম
ঘরের মেঝেতে পড়ে মং বিষম যন্ত্রণায় ছটফট করছে, আর ওর দেহের চারদিকে রক্তের ধারা। পরীক্ষা করেই বুঝলাম মং আর কালকের সূর্যোদয় দেখতে পাবে না। মং নিজেও সেটা বুঝতে পেরেছিল। অত কষ্টের মধ্যেও একটুখানি ম্লান হেসে হাঁপাতে হাঁপাতে বলল, বাবু বাবু, আমার দিন ফুরিয়েছে। আপনার ওষুধ আর আমার কোনো কাজে লাগবে না। মিস্টার মং, আপনার এই দশা কে করলো? লাউজুর ভক্তরা। তারা আবার কারা? এত কথা বলার সময় নেই। অসুখে বিসুখে আপনি আমার অনেক উপকার করেছেন। মরার আগে আমিও আপনার একটি উপকার করে যেতে চাই। বাবু, আপনি সিএন হবেন? আমি ভাবলাম মরার সময় মংয়ের মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ চীনা ভাষায় সিএন কথার অর্থ হচ্ছে অমর। আমার কথা শুনে মংও বুঝতে পারলো যে তার কথা আমি বিশ্বাস করছি না। সে আবার একটু ম্লান হেসে বলল, বাবু, আমি পাগল হইনি, কিন্তু এখন আপনাদের সাথে কথা কাটাকাটি করার সময়ও আমার নেই। আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে আগে এক গ্লাস জল দিন, তারপর সব বলছি আপনাদের। আমি তাড়াতাড়ি জল এনে দিলাম। জল খেয়ে সে বলতে লাগলো, আমার বিছানার ওপরে মাথার বালিশে সেলাই কাটলেই ভেতরে দুটো কাগজ পাবেন। সেই কাগজ দুটো হলো দুটো ম্যাপ। দেখবেন, একটা ম্যাপে ইয়ংকাংয়ের গুহা মন্দিরের কাছে সান কুয়ানের গুপ্ত মন্দিরে যাবার অজানা পথ আঁকা আছে। ওই গুপ্ত মন্দিরে অনেক ধনরত্ন লুকোনো আছে। আরেকখানা ম্যাপ হচ্ছে অমরদের দ্বীপে যাওয়ার ম্যাপ। সেই দ্বীপকে লোকে বলে পৃথিবীর স্বর্গ। যারা তাও ধর্ম গ্রহণ করে তাদের জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে সেই দ্বীপে যাওয়া। সেখানে যারা থাকে তারা অমর। জলে স্থলে শূন্যে তাদের অবাধ গতি, আর জল স্থল শূন্যের সমস্ত জীব তাদের বশীভূত। কিন্তু সেখানে যেতে চাইলে লাউজুর মন্ত্রপুত মূর্তি দেখা যায়। ওই মূর্তি আছে সানকুয়ানের মন্দিরে। আপনি ওই ম্যাপ দুটি পেলেন কবে? গত বছরই। আর কিছুদিন আগে পেলে হয়তো আমি নিশ্চয়ই সেই গুহা মন্দিরে যেতাম। কিন্তু বৃদ্ধ বয়সে মৃত্যুর তোড়গোড়ায় এসে সেখানে যাওয়ার শক্তি ও সাহস কোনোটাই আমার নেই। অথচ এমন মূল্যবান জিনিস হাতছাড়া করতে চাইনি। আর সেটাই আমার কাল হলো। তাও দলের লোকেরা সেই ম্যাপের খোঁজে এখানে এসে আমার মুখে ছুরি মেরেছে। আপনারা এসে না পড়লে তারা নিশ্চয় ম্যাপ দুটো নিয়ে পালিয়ে যেত। এই পর্যন্ত বলে মং অত্যন্ত হাঁপাতে লাগলো। আবার একবার জল খেয়ে সে অনেক কষ্টে বলল, বাবু
যদি ধনরত্ন পেতে চান, সেই মন্দিরে যেতে দেরি করবেন না। শত্রুরা যখন একবার ম্যাপের সন্ধান পেয়েছে, তখন দেরি করলে ম্যাপ দুখানা আপনাদের হাত ছাড়া হবেই। কিন্তু আর একটা কথা জেনে রাখবেন, মন্দিরের ভেতরে ঢুকে লাউজুর মূর্তি পাওয়ার পর আর সেখানে একটু দাঁড়াবেন না, কারণ তারপরেই সেখানে অজানা এক বিপদের উৎপত্তি হবে। সে বিপদ যে কি তা আমি জানি না, কিন্তু শুনেছি সে নাকি দারুণ ভয়ঙ্কর। মন্দির থেকে বাইরে বেরিয়ে এলে তখনকার মতো নিষ্কৃতি পাবেন বটে, কিন্তু ওই তাও দলের থেকে সাবধান। লাউজুর মূর্তিকে অমরদের দ্বীপে নিয়ে না যাওয়া অব্দি তারাও আপনার পেছন পেছন ঘুরবে, আর ওই মূর্তি পাওয়ার জন্য যে কোনো ধরনের পাপ কাজ করতেও তারা হবে না। এই অবধি বলেই হতভাগ্য মঙের কথা বন্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। মঙের বালিশ ছিঁড়ে আমরা সত্যি সত্যি দুটো ম্যাপ পেলাম। অল্প স্বল্প চীনে ভাষা জানায় ম্যাপ দুটো পড়তে আমার কোনো অসুবিধে হলো না। তারপর ৩-৪ দিন ধরে আমরা 4 জন মিলে অনেক আলাপ আলোচনাই করলাম। অমর দ্বীপের কথা আমরা গাঁজাখড়ি বলে উড়িয়ে দিলেও সানকুয়ানের গুপ্তধনের লোভ আমাদের পেয়ে বসল। শেষটায় ঠিক হলো যে চীনের ইউয়ানকাং এর মন্দিরেই যাওয়া হবে মঙের কথা যাচাই করার জন্য। আর কিছু না হোক, অন্তত গুহা মন্দিরগুলো তো দেখা যাবে। আপনারা বোধহয় জানেন যে সুদূর অতীতে চীন দেশের ওপরে ভারতবর্ষের কতটা প্রভাব পড়েছিল। ইউয়ানকাং এর গুহা মন্দিরগুলোই তার জ্বলন্ত প্রমাণ। ১৫০০ বছরেরও আগে ওখানকার গুহা মন্দিরের ভেতরে যেসব অসংখ্য বুদ্ধ মূর্তি তৈরি হয়েছিল, আজও তারা মৌন ভাষায় ভারতবর্ষের শিল্পকলার এক নিদর্শন হয়ে রয়েছে। আমরা কেমন করে সেই ইউয়ানকাং এর গুহা মন্দিরের কাছে ম্যাপ দেখে পাহাড়ের ভেতরে সানকুয়ানের গুপ্ত মন্দির খুঁজে বের করলাম, সেই কথা বাদ দিয়ে পৌঁছনোর পর কি হলো সেই কথাই বলি। শুনছেন গপ্পমীরের ঠেকের আজকের গপ্প, হেমেন্দ্র কুমার রায়ের লেখা ড্রাগনের দুঃস্বপ্ন। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। আমরা পাহাড়ের বাইরে সন্ধে অবধি অপেক্ষা করলাম। সন্ধে হতেই পেট্রোলের লণ্ঠন জ্বেলে একে একে সেই পাহাড়ের লুকোনো গুহা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। সেই গুহাতে ঢুকেই মনে হলো আমরা যেন পৃথিবীর বাইরে কোথাও এসে পড়েছি। উজ্জ্বল আলোয় অন্ধকার চলে গেল বটে, কিন্তু গুহা গর্ভের চারদিকে কি যেন এক অজানা অদৃশ্য জীবন্ত বিভীষিকা ক্রমাগত আমাদের চারপাশে আনাগোনা করতে লাগলো। আমরা দেখতে না পেলেও তাকে যেন অনুভব করলাম। চন্দ্রবাবু হঠাৎ একদিকে আঙুল নির্দেশ করতেই দেখতে পেলাম পাথরের বেদির উপর দাঁড়িয়ে রয়েছেন বিপুল দেহী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কিন্তু চীনা শিল্পীর হাতে পড়ে তাদের চেহারা ও সাজ পোশাক রীতিমতো বদলে গেছে। সেই ত্রিমূর্তির পায়ের ঠিক তলায় সাজানো আছে সারি সারি লাউজুর মূর্তি। প্রত্যেকটা মূর্তি আলাদা আলাদা পদার্থ দিয়ে তৈরি। কোনোটা পোর্সিলেনের, কোনোটা জেড পাথরের, কোনোটি আবার অ্যাম্বারের। আমরা প্রত্যেকে এক একটি মূর্তি তুলে নিয়ে পকেটে পুরে ফেললাম। তারপর গুপ্তধনের আশায়
বেদির ঠিক নিচেই চমৎকার কারুকার্য করা তালাবন্ধ প্রকাণ্ড ল্যাকারের সিন্দুকের ওপর বার কয়েক কুড়ুলের ঘা মারলাম। কিছুক্ষণের মধ্যেই ডালা ভেঙে গেল। তারপর ডালা তুলে দেখেই আমাদের চক্ষু স্থির। সিন্দুকের ভেতর জলজল করছে রাশি রাশি হিরে, চুনি প্রভৃতি নানা রকমের অসংখ্য পাথর। বড় বড় রাজারাও কখনো তত ঐশ্বর্য এক জায়গায় চোখে দেখেননি। আমরা মন্ত্রমুগ্ধের মতো অবাক ও আচ্ছন্ন হয়ে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর পাগলের মতো সিন্ধুকে হাত ঢুকিয়ে সেই সব রত্ন মুঠো মুঠো করে তুলে নিতে লাগলাম। আচমকাই সমস্ত গুহা কাঁপিয়ে এক গভীর গর্জন শুনতে পেলাম। তেমন অমানুষিক গর্জন আমি জীবনে আর কখনো শুনিনি। আওয়াজটা শুনে প্রায় ভিড়মি খেতে বসেছিলাম। গুহার দক্ষিণ দিক থেকে এই গর্জনটা আসছিল। আবার কয়েক মুহূর্ত সব চুপ। তারপরে শুনতে পেলাম আর এক ভয়াবহ শব্দ, যেন কোনো অতিকায় মূর্তি বিপুল পায়ের চাপে গুহাতল কাঁপিয়ে অন্ধকারের মধ্যে থেকে আলোর দিকে এগিয়ে আসছে। অনাথবাবু চিৎকার করে বলে উঠলেন, আমি দুটো চোখ দেখলাম, যেন বড় বড় দুটো আগুন ভরা চোখ। এরপর সিন্দুক ভরা সোনা দানা সব ফেলে আমরা পালিয়ে এলাম। হংকংয়ে নিরাপদে ফিরে এলাম বটে, কিন্তু লাউজুর ভক্তদের জ্বালায় অস্থির হয়ে উঠলাম। আমাদের উপর সব সময় একদল সাংঘাতিক শত্রু নজর রেখে চলেছে, তার প্রমাণ পেতে লাগলাম দিন রাত। গুহা থেকে যে রত্নগুলি আনতে পেরেছিলাম তার দৌলতে টাকা পয়সার কোনো অভাবই হয়নি কোনো দিন। তারপর বর্মা এবং কলকাতায় ফিরেও ওই দলের হাত থেকে রক্ষা পেলাম না। আমার 3 বন্ধুই খুন হয়েছেন তাদের হাতে। বাকি আছি শুধু আমি। কিন্তু আমারও সময় বোধহয় শেষ হয়ে এসেছে। নরেনবাবুর কথা শেষ হলে সবাই কিছুক্ষণ চিন্তিত মুখে চুপ করে বসে রইল। সবার আগে কথা বলে উঠলেন সুন্দরবাবু। বেশ বোঝা যাচ্ছে জকের ধনে হাত দিয়ে আপনারা জকের পাল্লায় পড়েছেন। সুন্দরবাবু, পাগলের মতো কথা বলবেন না। জক কখনো ল্যাসও ছোঁড়ে না। কলকাতার রাস্তায় দিনের বেলায় ট্যাক্সি চড়ে পালিয়েও যায় না। আচ্ছা, তাই না হয় মানলাম, কিন্তু গুহার মধ্যে অমন ভয়ানক গর্জন করে নরেনবাবুদের দিকে তেড়ে এসেছিল কে? গুহার মধ্যে হয়তো কোনো বন্যজন্তুর বাসা ছিল। বেশ, তাও মানলাম, কিন্তু প্রতিটা খুনের পরে আকাশে ছায়ামূর্তির মতো হুশ করে উড়ে যায় কারা? তোমরা তো জানো, আমি নিজের চোখে ওই ছায়ামূর্তিকে দেখেছি। বিমল উঠে দাঁড়িয়ে বলল, সুন্দরবাবু, সব রহস্যের সমাধান আজ রাতেই হয়ে যাবে। লাউজুর মূর্তি আজ আমার বাড়িতেই থাকবে। দেখি আমার কাছ থেকে সেটা কেড়ে নিতে কেউ আসে কিনা। হ্যাঁ, ভালো কথা। নয়নবাবু, ম্যাপ দুখানা কোথায়? একটা ম্যাপ আমরা তাড়াহুড়োতে ওই সানকুয়ানের মন্দিরেই ফেলে পালিয়ে এসেছি। পথ চিনে সেখানে যাওয়ার কোনো উপায়ই আর নেই। তবে অমরদের দ্বীপে যাবার ম্যাপখানা এখনো আমার কাছেই আছে। এই নিন। বিমল ম্যাপটা নিয়ে অত্যন্ত আগ্রহের সাথে বলল, আপনারা শুনলে সকলেই আশ্চর্য হবেন যে প্রশান্ত মহাসাগরের মধ্যে সত্যি সত্যি অমরদ্বীপের উল্লেখ পেয়েছি। তার কথা আমি আপনাদের বলতে পারি। বিমলবাবু, তাওদের সম্বন্ধে যদি কিছু বলতে পারেন তাহলে আমরা অত্যন্ত উপকৃত হব। এই ব্যাপারে আমি যাকে বলে একেবারে ডাহা মূর্খ। যীশুখ্রিস্ট জন্মানোর 604 বছর আগে চীন দেশে লাউজু জন্মগ্রহণ করেন। বহুকাল ধ্যান ধারণার পর তিনি সংসার ত্যাগ করেন, আর সেই সময় তাও তে কিং নামে একটি বই লিখে যান। তাও বলতে পথিক এবং পথও বোঝায়। এই পুঁথিতে তার সমস্ত ধর্মমত লেখা আছে। সে বিষয়ে পরে জানলেও হবে। মোটামুটি জেনে রাখুন যে প্রাচীন তাও ধর্মের সাথে ভারতের বৌদ্ধ ও হিন্দু ধর্মের অনেকটা মিল আছে। প্রাচীন বৌদ্ধ ও হিন্দু ধর্মের মতো
তাও ধর্ম পরে ভিন্ন রূপ ধারণ করে। তার মধ্যে ক্রমে ভূত প্রেত, মন্ত্র তন্ত্র, ঝাড়ফুঁক আরও নানা রকমের ম্যাজিকের আবির্ভাব হয়। পরে তাও সাধকরা অমরত্বের দাবিও করে। তাওদের সিদ্ধ পুরুষরা কেবল অমরই হয় না, জলে স্থলে শূন্যে তাদের গতি হয় অবাধ। এসব সত্যি? তাই তো বলে। তাও ধর্মের যেদিন থেকে ভূত প্রেতের বাড়াবাড়ি শুরু হলো, সেই দিন থেকেই চীন দেশে তার প্রভাব প্রতিপত্তি দারুণ বেড়ে গেল। এমনকি শিক্ষিত চীনেম্যানরাও তাও সাধুদের ভয় না করে পারত না। তাও সাধুদের মতে পূর্ব মহাসাগরে একটি দ্বীপ আছে, তার নাম অমৃতের দ্বীপ। সেখানে সিয়েন অর্থাৎ অমররা বাস করে। সেখানে নাকি জন্ম, মৃত্যু, দুঃখ, শোক কিছুই নেই। সেখানকার বাসিন্দারা দিনরাত আমোদ প্রমোদ, গান বাজনা করেই নিশ্চিন্তে দিন কাটায়। সত্যি কথা বলতে কি জয়ন্তবাবু, আমি আর কুমার ওই দ্বীপে যাওয়ার জন্য অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু এতদিনের ঠিকানা জোগাড় করে উঠতে পারিনি। আজ নরেনবাবুর ম্যাপেই তার উল্লেখ পেলাম। এখন দেখতে হবে এই ঠিকানা নির্ভুল কিনা। জয়ন্ত খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর আস্তে আস্তে বলল, বিমলবাবু, আপনার আর আমার পথ সম্পূর্ণ আলাদা। আপনার মতো আমি ওই রূপকথার দেশে যাওয়ার জন্য ব্যস্ত নই। আমি চাই খুনির সন্ধান করতে। অমরদ্বীপের সাথে এই খুনের কোনো সম্পর্কই নেই। জয়ন্তবাবু, আমার মতে যথেষ্ট সম্পর্ক আছে। কিরকম? সেই বুড়ো চীনেম্যান মং মৃত্যুর আগে কি বলে গিয়েছিল মনে করুন। সে বলেছিল তাও ধর্মের লোকেদের প্রধান লক্ষ্য হচ্ছে অমরদ্বীপে যাওয়া, কিন্তু সেখানে যেতে গেলে লাউজুর মন্ত্রপুত মূর্তি সঙ্গে থাকা দরকার। সম্প্রতি যে খুনগুলো হয়েছে তাদের মূলে আমরা কি দেখতে পাই? নরেনবাবুরা ওই মূর্তিগুলো পাবার পর থেকেই তাদের পেছনে শত্রু লেগেছে। 3 বার খুন করে 3টে মূর্তি তারা হস্তগত করেছে, তবুও তারা তৃপ্ত হয়নি। বাকি একটা মূর্তিও তারা নিয়ে যেতে চায়। এই শত্রুরা যে চীনেম্যান তার চাক্ষুষ প্রমাণ আমরা আজই পেলাম। আর তারা যে তাও ধর্মের ভক্ত তাতেও কোনো সন্দেহ নেই। খুব সম্ভবত শুধু মূর্তি নয়, তাদের চাই ওই ম্যাপ দুটো। তারা ওই মূর্তি আর ম্যাপ দুটি নিয়ে সিয়েনদের দ্বীপে যেতে চায়, আর সেই জন্যই খুনের পর খুন করে পথের কাঁটা তুলে ফেলছে। সুতরাং বুঝতেই পারছেন এই খুনগুলো করা হচ্ছে অমরদের দ্বীপে যাওয়ার জন্যই। এতক্ষণে বুঝলাম। বিমলবাবু, আপনার ধারণা সত্যি বলেই মনে হচ্ছে। বিমল উঠে ঘরের ভেতরে খানিকক্ষণ পায়চারি করতে করতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলল, আজ রাতেই হয়তো শত্রুদের দেখা পাবো। সুন্দরবাবু, যদি আপনারা সাহায্য করতেন বড়ই উপকার হতো। এসব তো দেখছি আজগুবি ব্যাপার। মন্ত্রতন্ত্র, ভূত প্রেত, ভোজবাজি। দেখুন, আমরা পুলিশের লোক, মানুষ খুনিকে ধরতে পারি, কিন্তু ভূত খুনিকে গ্রেপ্তার করার মতো মন্ত্রতন্ত্র তো আমরা জানি না। কুমার হেসে বলল, সেসব আপনার না জানলেও চলবে। আপনি শুধু দয়া করে একদল পাহারাদার নিয়ে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে পারবেন তো? তা পারবো না কেন, কিন্তু জয়ন্ত আর মানিকও আমার সঙ্গে থাকবে। ঠিক হলো যে ভূত ধরার জন্য কুমার আর নরেনবাবুকে নিয়ে বিমল বাড়ির মধ্যে পাহারা দেবে। লাউজুর মূর্তিটা থাকবে তেতলার ঘরে। বাড়ির চারদিকে লোকজন নিয়ে পাহারা দেবেন জয়ন্ত, মানিক, সুন্দরবাবু আর পুলিশেরা। ঠিক সময় বিমল বাঁশি বাজিয়ে তাদের ডেকে নেবে। রাত 11টা। নিস্তব্ধ শহরের এক অন্ধকার গলির মধ্যে লুকিয়ে আছে জয়ন্ত, মানিক আর সুন্দরবাবু। অন্যান্য জায়গায় আনাচে কানাচে লুকিয়ে আছেন একদল পাহারাদারও। সময় এগিয়ে চলেছে। অনেক দূর থেকে আসা একটা বড় ঘড়ির আওয়াজে বোঝা গেল রাত 3টে বাজল। সেই সময় দেখা গেল একজন চীনেম্যান তাদের দিকেই এগিয়ে আসছে। জয়ন্ত সাবধানে মুখ বাড়িয়েই দেখতে পেল লোকটি ওদের দিকে আসতে আসতে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে রাস্তার গ্যাস পোস্টে উঠে এক এক করে সব আলো নিভিয়ে দিচ্ছে। আকাশে চাঁদ নেই, রাস্তায় আলো নেই। তারপরেই নিবিড় অন্ধকারের নীরবতা ভেঙে শোনা গেল একটা মোটর গাড়ির শব্দ। জয়ন্ত উৎসাহিত হয়ে বলল, অন্ধকারের আসর তৈরি দেখে এইবারে বোধহয় আমাদের বন্ধুরা আসছেন। মানিক, বিমলবাবুর বাঁশি শোনার জন্য প্রস্তুত হও। মোটরের শব্দ হঠাৎ থেমে গেল।
খানিকক্ষণ আর কারোর কোনো সাড়া নেই। অনেক দূর থেকে একটা কুকুর চেঁচিয়ে উঠল। কালি মাখা আকাশের বুকের ভেতর থেকে ডুকরে কেঁদে উঠল একটা ভীত পেঁচা। সুন্দরবাবু উত্তেজিত গলায় বললেন, চারদিকে কেমন অস্বাভাবিক ঠেকছে, আমার মন কেমন স্যাঁত স্যাঁত করছে। কারোর কোনো সারা শব্দ নেই, এমন নিঃসারে ওরা ওখানে কি করছে? জয়ন্ত আরেকবার মুখ বাড়িয়ে দেখতে দেখতে বলল, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। না 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 না, কি যেন একটা দেখা যাচ্ছে। মানিক, একবার এদিকে এসো তো। বিমলবাবুর বাড়ির উপর তাকিয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছ কি? কি আশ্চর্য, কালো আকাশের গায়ে অন্ধকারের চেয়েও কালো কি যেন একটা নড়ে নড়ে দুলে দুলে উঠছে। সুন্দরবাবু সেটা দেখবার জন্য সাগ্রহে পায়ে পায়ে এগিয়ে আসছিলেন। মানিকের কথা শুনে শিউরে উঠে থমকে দাঁড়িয়ে পড়ে বললেন, সেই ছায়ামূর্তি। জয়ন্ত, নীরদবাবুর হত্যার দিন আমি তার বাড়ির ওপর থেকে ওই রকম ধোয়ার মতো কি একটা শূন্যের দিকে উড়ে যেতে দেখেছিলাম। জয়ন্ত বোবার মতো নীরবে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো, তাহলে এই সব হত্যাকাণ্ডের সঙ্গে কি সত্যি সত্যি কোনো অলৌকিক ব্যাপারের সম্পর্ক আছে? ওটা যে জীবন্ত তাতে আর কোনো সন্দেহ নেই, কিন্তু অন্ধকারের মধ্যে ওই কালো ছায়ার রহস্য বোঝা অসম্ভব। জয়ন্ত, আমাদের এখানে আর চুপ করে দাঁড়িয়ে থাকা উচিত না, বুঝলে? চলো চলো, আমরা বেরিয়ে যাই। না, বিমলবাবুর কথা মতো বাঁশি না বাজা পর্যন্ত আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। ভারী তোমার বুদ্ধি। বিমলবাবু যদি বেঁচেই না থাকেন, বাঁশি বাজাবেন কি করে শুনি? জয়ন্ত মনে মনে সেই কথাই ভাবছিল। যদি বাঁশি না বাজে, যদি খুনিরা অন্ধকারে গা ঢাকা দিয়ে মানুষ মেরে কাজ সেরে পালিয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই তাদের সব সন্দেহ ঘুচিয়ে বিকট একটা আর্তনাদের সঙ্গে সঙ্গে তীব্র বাঁশির আওয়াজে রাত্রির নিস্তব্ধতা খান খান হয়ে গেল। তারপরেই সে কি গোলমাল, কি ছুটোছুটি! এখান ওখান থেকে যত কনস্টেবল এতক্ষণ লুকিয়ে দাঁড়িয়েছিল, চারদিক থেকে তারা ঘটনাস্থলে দৌড়ে এলো ঊর্ধ্বশ্বাসে। অন্ধকারে জাগলো এক মোটরের শব্দ। মুহূর্তের মধ্যেই সেটা অনেক দূরে মিলিয়ে গেল। সুন্দরবাবু গর্জন করে বললেন, এই সবাই ধর 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 ধর! যা, ব্যাটারা আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। জয়ন্ত ছুটতে ছুটতে শূন্যে মুখ তুলে দেখল, আকাশের গায়ে সেই জ্যান্ত কালো ছায়াটাকে আর দেখা যাচ্ছে না। হঠাৎ ওপরের বারান্দা থেকে বিমলের চিৎকার শোনা গেল, জয়ন্তবাবু, সুন্দরবাবু, শিগগির আসুন, আসামি গ্রেপ্তার হয়েছে। জয়ন্ত ও মানিক তাড়াতাড়ি গলি থেকে বেরিয়ে ঝড়ের বেগে বিমলদের বাড়ির দিকে ছুটে চলল। গ্যাসের আলো শত্রুরা নিভিয়ে গিয়েছিল বলে আশপাশের কিছুই দেখা যাচ্ছিল না। কনস্টেবলের দাপাদাপি ও সম্মিলিত কণ্ঠের কোলাহল এবং সকলের দ্রুত পদধ্বনি রাত্রের স্তব্ধ অন্ধকারকে করে তুলল বিচিত্র এক শব্দের জগৎ। রাস্তার দুপাশের বাড়িতে বাড়িতে জানালা দরজাগুলো সব দুমদাম করে খুলে যেতে লাগলো এবং ভেতর থেকে বেরিয়ে এলো সব কৌতূহলী মুখ। কি ব্যাপার, কি হয়েছে মশাই? কেমন একটা চিৎকার শুনলাম যেন। হ্যাঁ, আমিও তো শুনলাম। আচমকা খানিক দূর থেকে সমস্ত শব্দকে থামিয়ে জেগে উঠল আগ্নেয়াস্ত্রের গর্জন এবং বিষম এক আর্তনাদ। সঙ্গে সঙ্গে দুপাশের বাড়ির লোকজন মহা আতঙ্কে জানালা দরজা সব দুমদাম করে আবার বন্ধ করে দিল। চারদিক আবার ঘুটঘুটে অন্ধকার। জয়ন্ত তাড়াতাড়ি ইলেকট্রিক টর্চ বার করে পথের ওপর ফেলতেই দেখা গেল একটি লোক ছুটে তাদের দিকেই আসছে। সুন্দরবাবু তাকে দেখেই বলে উঠলেন, আরে এই যে শান্তরাম, মানে ব্যাপারটা কি? গুলি ছুড়লে কে, আর গুলি খেয়ে চেঁচালোই বা কে? আর তুমি পালিয়ে এলে কেন? ওরে বাপরে! পালিয়ে আসিনি হুজুর, আপনাকে খবর দিতে এসেছি। আসামিরা মোটরে করে পালাচ্ছিল। কনস্টেবল পূরণ সিং তাদের গাড়ির পাদানির ওপর উঠে পড়েছিল। আসামিরা গুলি করে তাকে পথে ফেলে দিয়ে পালিয়েছে। বারান্দার ওপর থেকে আবার বিমলের গলা শোনা গেল, সুন্দরবাবু, যারা পালিয়েছে তাদের নিয়ে আর মাথা ঘামাবেন না। আসল আসামি আমার শোবার ঘরে বন্দি আছে, লোকজন নিয়ে শিগগির আসুন।
সকলে তাড়াতাড়ি 3 তলার বারান্দায় গিয়ে দেখল নরেনবাবুকে পাশে নিয়ে হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়ে আছে বিমল। সত্যি বিমলবাবু, আপনি দারুণ বাহাদুর। আজ আপনারই বুদ্ধির জয়। আসামিকে বন্দি করলেন কিভাবে? আজ বিকেলে বাজারে আমার দাসীকে একটা অচেনা লোক নাকি জিজ্ঞেস করেছিল যে বাড়ির কোন ঘরে কেস হয়ে। আমি 3 তলার ঘরে শুনেই সে নাকি চলে যায়। বুঝলাম আমার শোবার ঘরের সন্ধান নিতে চায় তারা। তখন ওই ঘরেই আমি ফাঁদটা পাতলাম। প্রথমে লাউজুর মূর্তিটা একটা ছোট্ট টেবিলের ওপর এমনভাবে বসিয়ে রাখলাম যাতে চোর সহজেই দেখতে পায়। তারপর ঘরের আলো না নিভিয়েই দরজা ভেজিয়ে আমরা পাশের ঘরে কান খাড়া করে পাহারা দিতে লাগলাম। কেবল কান খাড়া করে পাহারা দিয়ে কাঁচা কাজ করেছেন মশাই। চোর যদি চুপি চুপি কাজ ছেড়ে লম্বা দিত। অসম্ভব সুন্দরবাবু, আমার শোবার ঘরের দরজা পাহারা দেওয়ার কাজই করে। যত আসতেই তাকে ঠেলুন না কেন, সে ক্যাঁচ ক্যাঁচ করে চেঁচিয়ে প্রতিবাদ জানাবেই। কিন্তু সে যাক, তারপর কি হলো শুনুন। রাত 3টের সময় শুনলাম একটা মোটর গাড়ি আমাদের বাড়ির কাছে এসেই কোথাও থেমে গেল। খানিকক্ষণ চুপচাপ থাকার পর বারান্দার উপর পায়ের শব্দ শুনলাম। বারান্দার সামনে শূন্যে কোনো কালো ছায়া দেখতে পেয়েছিলেন? না না, কালো ছায়াটা কিছুই দেখিনি, অন্তত দেখার সময় পাইনি। কারণ পায়ের শব্দ শোনার সাথে সাথেই আমার বিশ্বস্ত দরজা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে জানিয়ে দিল যে শিকার ফাঁদের ভেতর ঢুকেছে। আমিও তীরের বেগে ছুটে গিয়ে দরজার পাল্লা টেনে বন্ধ করে বাইরে থেকে শিকল দিয়ে দিলাম। আর সেই সময় চোখেতে দেখে নিলাম যে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা খুব লম্বা চওড়া চিনেম্যানের মূর্তি। নিশ্চয়ই তার বাঁ পা নেই, পায়ের বদলে সে কাঠের খোঁটায় ভর দিয়ে দাঁড়িয়েছিল। অত দেখার সময় পাইনি জয়ন্তবাবু, কিন্তু আর দেরি করে লাভ কি? চোর তো পাশের ঘরেই আছে, সবাই মিলে একবার তাকে দেখতে যাওয়া হোক না কেন? বিমল সবার আগে, তারপর জয়ন্ত, কুমার, মানিক এবং সবশেষে সুন্দরবাবু। কেবল নরেনবাবুই সেইখানে বসে দুর্গা নাম জপ করতে লাগলেন। দুর্গা 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 দুর্গা, রক্ষা করো মাগো। বিমল ডান হাতে রিভলভারটা নিয়ে বাঁ হাতে দরজার শিকলটা নামালো, তারপর পায়ের ধাক্কায় পাল্লা দুটি খুলে দিল। উজ্জ্বল আলোয় ঘর ধপধপ করছে, কিন্তু ঘরের ভেতরে জনপ্রাণী নেই। সকলে বিপুল বিস্ময়ে রুদ্ধশ্বাসে স্তব্ধ মূর্তির মতো খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। দেখা গেল লাউজুর মূর্তিও উধাও। জয়ন্ত নির্বাকভাবে একবার সারা ঘরের ওপর চোখ বুলিয়ে নিল, তারপর একটা ভেতরের জানালার কাছে গিয়ে দেখল জানালার দুটো লোহার গরাদ বেঁকিয়ে ফাঁক করা হয়েছে। সুন্দরবাবু চোখ ছানা বড়া করে বললেন, ওরে বাপ রে বাপ, চোর বেটার গায়ে কি অসম্ভব জোর। বিমল জানালার কাছে এগিয়ে গিয়ে তারপর 2 হাতে সেই দোমড়ানো গরাদ দুটো রীতিমতো অবলীলায় আবার সোজা করে দিয়ে বলল, এ কাজ অসম্ভব নয় সুন্দরবাবু। জয়ন্তবাবুর পক্ষেও এই কাজ করা কঠিন নয়, কিন্তু চোর পালালো কেমন করে? এ তো জলের মতো সোজা। আপনারা যখন বারান্দা দিয়ে আমাদের ডাকাডাকি করছিলেন, তখন চোর হয়তো জানলা দিয়ে নিচে নেমে সদর দরজা খুলে সরে পড়েছে। তা হয় না মশাই, নিচে নামার একটি মাত্রই সিঁড়ি। দোতলায় উঠে সিঁড়ির মুখে দেখেননি? সিঁড়ির মুখে বাঘাকে নিয়ে রামহরি দাঁড়িয়েছিল। আপনি জমকে ফাঁকি দিতে পারলেও বাঘাকে ফাঁকি দিতে পারবেন না। আর সদর দরজার খিল খুলেছি আমি নিজের হাতে। বিমল ও জয়ন্ত তাড়াতাড়ি গিয়ে দেখে এলো ছাদেও কেউ নেই। জয়ন্ত ধারে গিয়ে মুখ বাড়িয়ে আন্দাজ করে দেখল রাস্তা থেকে ছাদটা প্রায় 35-36 ফুটের চেয়ে কম উঁচু নয়। অত উঁচু থেকে লাফিয়ে কোনো মানুষেরই পক্ষে বাঁচা সম্ভব নয়। এরপর বাড়ির প্রত্যেকটা ঘর খুঁজেও কাউকে পাওয়া গেল না। সুন্দরবাবু চলে গেলেন থানায়, আর বাকিরা সেই রাতটা সেখানেই কাটালো। পরদিন সকাল 8টা। বিমলের বাড়িতে চায়ের টেবিলে বসে আছে বিমল, কুমার, জয়ন্ত, মানিক ও নরেনবাবু। হঠাৎ ঘরে টেলিফোনের ঘণ্টা বেজে উঠল। থানা থেকে সুন্দরবাবু জানালেন যে বিমলদের বাড়ির উত্তর দিকের মাঠে লাউজুর মূর্তিটা আবার খুঁজে পেয়েছেন। আরও কি একটা দেখানোর জন্য তিনি থানায় সবাইকে যেতে বলেছেন। রাস্তায় বেরিয়ে জয়ন্ত খানিকক্ষণ গম্ভীর মুখে নীরব হয়ে রইল। তারপর মৃদু স্বরে বলল, এখান থেকে উত্তর দিকে। কাল রাতে বাতাস কোন দিকে বইছিল আপনারা কেউ কি তা লক্ষ্য করেছেন? দক্ষিণ থেকে উত্তর দিকে। কালকের বাতাসের জোরও ছিল খুব বেশি। জয়ন্ত পকেট থেকে রূপোর নস্যিদান বের করে ঘন ঘন নস্যি নিতে লাগলো।
মানিক জানত এটা হচ্ছে জয়ন্তের অতিরিক্ত খুশির লক্ষণ। নতুন কোনো তথ্য আবিষ্কার করলেই ঘন ঘন নস্যি না নিয়ে সে তৃপ্ত হতো না। মানিক চুপি চুপি জিজ্ঞেস করল, কে বাতাসে আবার কিসের গন্ধ পেলে? জয়ন্ত এমনভাবে মুখ ফিরিয়ে নিল যেন সে মানিকের প্রশ্ন শুনতেই পায়নি। থানায় গিয়ে তারা দেখল টেবিলে একখানা রঙিন রুমালের ওপর শোয়ানো ছিল জেড পাথরে গড়া সেই লাউজুর মূর্তিটা। সুন্দরবাবুর কাছ থেকে জানা গেল বিমলদের বাড়ির ঠিক উত্তর দিকের একটা মাঠে খুব উঁচু নারকেল গাছের তলায় লাল রুমালে জড়ানো এই পুতুলটি পড়েছিল। কনস্টেবল সুন্দর সিং দেখতে পেয়ে পুতুলটিকে তুলে আনে। কনস্টেবল সুন্দর সিং আজ সকালে মাঠে নারকেল গাছের তলায় প্রথমে এই জুজুর মূর্তি কুড়িয়ে পায়। তারপর উপর দিকে তাকিয়ে দেখে। কি দেখেছিল সেটা হয়তো আমি বলতে পারি। অসম্ভব, বলার মিথ্যে চেষ্টা করো না জয়ন্ত, তুমি পারবে না। কনস্টেবল সুন্দর সিং ওপর দিকে তাকিয়ে দেখলেন নারকেল গাছে রয়েছে একটা বেলুন। ঘরের মধ্যে যারা ছিল সকলেই মহাবিস্ময়ে অস্ফুট চিৎকার করে উঠল। বেলুন? কি বেলুন? সুন্দরবাবু প্রথমটা থতমত খেয়েই বলে উঠলেন, ও বুঝেছি বুঝেছি, আর কারোর মুখ থেকে আগেই সব কথা শুনে নিয়ে এখন বাহাদুরি ফলানো হচ্ছে না? মোটেই না, আমি আন্দাজে বলেছি। আর আমার আন্দাজে বলা কথাগুলো প্রায় সত্যি হয়। কেন জানেন? আপনি অসম্ভব ভেবে যা উড়িয়ে দেন, আমি তাকে নিয়ে যথেষ্ট মাথা ঘামাই। অপরাধীরা হয়তো বেলুন ব্যবহার করছে এই সন্দেহ আমার আগেই হয়েছিল। গোড়া থেকেই আমার মনে হয়েছিল যে এই ঘটনার সাথে অলৌকিক নয়, অসাধারণ কিছু সম্পর্ক আছে। তখন নিজেকে অপরাধীর আসনে বসিয়ে এইভাবে আমি উপায় স্থির করলাম। ধরুন রামবাবুর বাড়িতে আমি চুরি করব। প্রথমে রামবাবুর বাড়ির ভেতরের প্ল্যান সংগ্রহ করলাম। তারপর যে রাস্তায় রামবাবুর বাড়ি সেই রাস্তায় বা তার কাছাকাছি কোথাও একটা মাঠ বা বড় বাড়ি ভাড়া নিয়ে 2-4 দিনের জন্য একটা কারখানা স্থাপন করলাম। আর সেইখানেই লুকিয়ে রাখলাম একটা বেলুন। বড় বেলুন নয়, বিশেষভাবে তৈরি এমন একটা বেলুন যা মাত্র একজন মানুষকে শূন্যে উঠিয়ে নিয়ে যেতে পারবে। তারপর বেলুনটাকে ব্যবহার করার জন্য এমন একটা রাত বেছে নিলাম যে রাতে আকাশে চাঁদ নেই কিংবা মেঘে ঢাকা পড়েছে। গভীর রাতে সেই কারখানায় হাইড্রোজেন গ্যাসের সাহায্যে বেলুনটাকে ফুলিয়ে তার ভেতরে লোক বসিয়ে শূন্যে উড়িয়ে দিলাম বটে, কিন্তু মিলিটারি বন্দি বেলুনের মতো তাকে দড়ি দিয়ে বেঁধে মোটরের মধ্যে থাকা লোকের হাতে দিয়ে দিলাম। এইভাবে ছোট একটা দড়ি বাঁধা বেলুনকে আধার রাতে উড়িয়ে কলকাতার রাস্তাতেও সকলের অগোচরে বেশ খানিক দূর আনা যায়। আর পথে লোক থাকলেও কেউ তা দেখার সময় বা সুবিধে পাবে না, কারণ একে রাত, তাই চলন্ত মোটর, তাই একগাছা সরু লিকলিকে ম্যানিলা দড়ি যা 30-40 মাইলের টান সহ্য করতে পারলেও সময় বিশেষে লোকের চোখে প্রায় অদৃশ্য হয়ে থাকতে পারে। এরপর দলবল নিয়ে বেলুনের ভেতরের লোক বাড়ির ওপর নামলো, কাজ হাসিল করে আবার বেলুনে চড়ে শূন্যে উঠল আর কারখানায় ফিরে গেল। সুন্দরবাবু, এই হচ্ছে আমার অনুমান। কিন্তু কাল রাতে আমাদের আবির্ভাবে অপরাধীদের প্ল্যান ওলটপালট হয়ে যায়। ফলে কি হয়েছে আন্দাজে তাও কিছু কিছু বলতে পারি। শত্রু যেই ঘরে ঢুকলো, বিমলবাবু অমনি দরজা বন্ধ করে বাঁশি বাজালেন। কিন্তু এই শত্রু কেবল শক্তিমান নয়, বিষম চটপটেও বটে। সে বিপদে পড়া মাত্র জানালা ভেঙে বাইরে গিয়ে এত তাড়াতাড়ি ছাদে গিয়ে উঠে বেলুনে চড়ে অদৃশ্য হয়েছে যে তার তৎপরতার কথা ভাবলেও আশ্চর্য হতে হয়। মোটরের মধ্যে যারা বেলুনের দড়ি ধরে অপেক্ষা করছিল, আচমকা পুলিশের আবির্ভাবে দড়ি ছেড়ে তারা চম্পট দিল। আর ওদিকে একজন শত্রুকে নিয়ে বেলুনটা শূন্যে উড়ে চলল স্বাধীনভাবে। কিন্তু বেলুনবাসী শত্রু তখনও বিপদে পড়ে বুদ্ধি হারায়নি। বেলুন তাকে নিয়ে পাছে নিরুদ্দেশে যাত্রা করে সেই ভয়ে তাড়াতাড়ি সেফটি ভ্যালভ খুলে দিল। তখন বাতাস বইছিল উত্তর দিকে। বেলুনটাও ভ্যালভ খুলে দেওয়া দরুন নিচের দিকে নামতে নামতে উত্তরের মাঠে একটা নারকেল গাছের ওপর আটকে গেল। তারপর সে গাছ থেকে মাটিতে নেমে পালিয়ে গেছে, আর সেই সময় লাউজুর মূর্তিটা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, ঠিক তাই। বেলুন চুপসে গিয়ে ঝুলে পড়েছিল আর তার লম্বা দড়িটা নারকেল গাছের ডালে জড়িয়ে পড়েছিল। বিমল হঠাৎ জয়ন্তের হাত চেপে ধরে উচ্ছ্বসিত গলায় বলে উঠল, ধন্য জয়ন্তবাবু, আপনার সঠিক অনুমান শক্তি দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি। এখনো আমার সব কথা বলা শেষ হয়নি। জানো জয়ন্ত,
খবর পেয়ে মাঠে গিয়ে কি দেখলাম, কি? নারকেল গাছের তলায় ঘাসের ওপর তখনও টাটকা রক্তের দাগ রয়েছে। রক্তের পরিমাণ দেখে বুঝলাম যে অপরাধী গাছ থেকে নামার সময় বেশ ভালো মতোই আঘাত পেয়েছে। মনে মনে খুব আনন্দ হলো এই ভেবে যে অপরাধীকে ধরতে বেশি বেগ পেতে হবে না। ওই রক্তের দাগ চলে গিয়েছে মাঠের মাঝখানে একটা পুরনো আর ভাঙা কুয়োর দিকে। কুয়োর ভেতরে অল্প জল, কিন্তু সেখানে পলাতকের কোনো চিহ্ন নেই। আচ্ছা, রক্তের রেখা কি কুয়োর কাছে গিয়ে শেষ হয়েছে? হ্যাঁ। অপরাধী যদি কুয়োর কাছ থেকে ফিরে আসে তাহলে রক্তের দুটি রেখা দেখা যাবে। না না, রক্তের রেখা ছিল একটাই। মাঠের বাইরে কোথাও রক্তের দাগ দেখেছেন? এক ফোঁটাও না। জয়ন্ত ও বিমল দুজনেই একসাথে লাফ মেরে দাঁড়িয়ে উঠল। বিমল উত্তেজিত গলায় বলল, তাহলে অপরাধী পালাতে পারেনি? আপনি সেখানে কোনো পাহারাদারকে রেখে এসেছেন কি? নিশ্চয়ই, কিন্তু আমি বলবো অপরাধী সেখান থেকে পিটটান দিয়েছে। জয়ন্ত ঘর থেকে ব্যস্ত পায়ে বেরিয়ে যেতে যেতে বলল, তবুও আমরা সেই জায়গাটা একবার দেখে আসতে চাই, চলুন। মাঠটা প্রায় 15-16 বিঘে হবে। তার চারদিকে গোটা কয়েক তাল, নারকেল, বট, অশ্বত্থ, আমজাম প্রভৃতি গাছ ভিড় করে আছে। মাঠের একদিকে একটা ভাঙা কুয়ো দেখা যাচ্ছে। কুয়োর কাছে গিয়েই কুমার দেখতে পেল শুকনো রক্তের দাগ। অপরাধী তাহলে কুয়োর ওপরেও উঠেছিল। কুয়োর ভেতরে উঁকি মেরে নজরে এলো অনেক নিচে কালো জল টলমল করছে। বিমল বলে উঠল, কুয়োর অত নিচে জল এত নড়ছে কেন? মনে হচ্ছে যেন আমাদের পায়ের শব্দ পেয়ে কেউ ওখানে ডুব দিচ্ছে। কুয়োর চারপাশ ঘিরে সবাই তীক্ষ্ণ চোখে কুয়োর জলের দিকে তাকিয়ে রইল প্রায় 7-8 মিনিট, কিন্তু কাউকে দেখা গেল না। জল ক্রমশ স্থির হয়ে এলো। দেখলে জয়ন্ত, এর মধ্যে কেউ নেই। আরে বাবা, কোনো মানুষই 8 মিনিট ধরে নিঃশ্বাস না নিয়ে জলের তলায় দম বন্ধ করে থাকতে পারে না। কুয়োর খানিক তফাতেই একগাদা প্যাঁকাটির ওপর অনেকগুলো চড়াই পাখি কিচিরমিচির করে ডাকতে ডাকতে খেলা করছিল। জয়ন্ত সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে বলল, বিমলবাবু, জলের তলা থেকে নিঃশ্বাস ফেলবার কোনো উপায় কি নেই? বিমলও যেদিকে চড়াইরা খেলা করছিল সেদিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, 3-4টে বড় বাঁশ আর খানিকটা দড়ি চাই, কেউ নিয়ে এসো শিগগির। কিছুক্ষণের মধ্যেই পাহারাদার কয়েকটা বাঁশ আর দড়ি নিয়ে এলো। বিমলের কথা মতো সবাই মিলে বাঁশ জুড়ে জুড়ে খুব লম্বা এক লগি তৈরি করে ফেলল। তারপরেই সেই লগিখানা নিয়ে কুয়োর ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। জলের তলায় জোরে জোরে খোঁচা মারতে শুরু করো, দেখি ওখানে কেউ আছে কিনা। 3 বার খোঁচা মারার পরেই জলের ওপরে ভেসে উঠল এক মস্ত চিনেম্যানের মূর্তি। তার কুৎসিত মুখে দুটো কুতকুতে ক্রুদ্ধ চোখ দুটুকরো আগুনের মতো জ্বলছে। এর পরের মুহূর্তেই ঘটল আর একটা কাণ্ড। সেই চিনেম্যানটা হঠাৎ তার কাপড়ের ভেতর থেকে একখানা ছোরা বের করে নিজের বুকে আমূল বসিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে তার দেহ কুয়োর জলে ডুবে গিয়ে সমস্ত জল তোলপাড় আর রক্তে রাঙিয়ে দিল। চিনেম্যানের বিপুল দেহটা কুয়ো থেকে তুলে এনে মাঠে শুইয়ে রাখা হলো। দেখো মানিক, যা বলেছি তাই। ওর একটা পা কিন্তু কাঠের। বাবা, খোঁড়া পায়ের এত বিক্রম! কিন্তু গুরুভঙ্গের পর দুর্যোধনের মতো এই বেটা জলের তলায় লুকিয়ে ছিল কি করে? গাছের উপর থেকে পড়ে গিয়ে লোকটার সর্বাঙ্গ কেমন ক্ষতবিক্ষত হয়েছে দেখেছেন তো? কেবল এই জন্যেই ও এখান থেকে পালাতে পারেনি। কিন্তু লোকটার উপস্থিত বুদ্ধি যথেষ্ট। যখন দেখলো পালানো সম্ভব নয়, তখন অদৃশ্য হবার একটা উপায় সে বের করে ফেলল। ওই প্যাকাটির গাদা থেকে একটা প্যাকাটি নিয়ে সে তাড়াতাড়ি কুয়োতে গিয়ে নামে। তারপর যখনই কারো সাড়া পেয়েছে তখনই কুয়োর ধার ধরে জলের তলায় ডুব মারে। ওই ফাঁপা প্যাকাটির সামান্য অংশ জলের উপর জাগিয়ে রেখে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাসের কাজ চালিয়েছে। কিন্তু লোকটা আত্মহত্যা করে আমাদের ভারী ফাঁকি দিল। এখন ড্রাগন মার্কা দলের বাকি লোকেদের সন্ধান পাওয়াটা সহজ হবে না। হয়তো এই লোকটাই ওই দলের সর্দার। অন্তত এই লোকটাই যে কলকাতায় 3-3টে নরহত্যা করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ড্রাগনের দুঃস্বপ্ন শেষ হয়েছে বটে, কিন্তু আমার আশা এখনো সফল হয়নি। পূর্ব মহাসাগরে জাহাজ ভাসিয়ে আমি এখন যেতে চাই সেই অমরদের দ্বীপে, যেখানে শত শত অপূর্ব বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করে আছে। সুন্দরবাবু ভুঁড়ির ওপর বাঁ হাত রেখে মাথার টাকের ওপর ডান হাত বোলাতে বোলাতে বললেন,
কিন্তু আমি সেখানে যেতে রাজি নই। এখনকার মতো গপ্প মিরে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট। ঘরের কোণে ছিল একটা লোহার সিন্দুক। হত্যাকারী ঘরে ঢুকেছিল জানলার লোহার গড়ার দুমড়ে ফাঁক করে। এটা কি লেখা? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এটা দেখ, দাঁড়া আমি তোকে একটা গল্প বলছি, এত মিল আছে এটার। এদিকে এদিকে বলো, এইটা দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আমার একটা বন্ধু ছিল, ও একবার One eternity later. এইবার তুই আমাকে বল। আমি আবার বলি তাহলে। হ্যাঁ চলো বলো। ঘরের কোণে ছিল একটা লোহার সিন্দুক, তার উপরে দাগ দেখে বুঝলাম যে সে সিন্দুক খোলার চেষ্টা করেছিল, কিন্তু লোকজন এসে পড়ায় সেই চেষ্টা সফল হয়নি। হত্যাকারী ঘরে ঢুকেছিল জানলার গড়ার দুমড়ে মুখড়ে ফাঁক করে, আর শক্তি অসুরের মতো সে, আমি পরে করবো।